আসসালামু আলাইকুম। আমি এখন তোমাদের যোগযোগের গুচ্ছের প্রশ্ন ব্যাংক সলভ সিরিজের তৃতীয় ক্লাস এবং সর্বশেষ ক্লাসটি নিব। তো তুমি যদি ভিডিওটি অন করে থাকো তাহলে অবশ্যই ভিডিওটি শেষ অবধি দেখো। কেন দেখবে? কারণ এই ভিডিও থেকে ইনশাল্লাহ প্রশ্ন কমন পাবে গুচ্ছে। আর আমার এর আগে দুটি ক্লাস রয়েছে গুচ্ছের জন্য যোগযোগের, একটা 16 মিনিট, একটা 20 মিনিট। সো আগের দুটি ক্লাস আর আজকের এই ক্লাসটা আই থিঙ্ক 20 মিনিটের আশেপাশে হবে। সো এই যে 1 ঘন্টা যদি তুমি দেখো তাহলে তুমি ইনশাল্লাহ যোগযোগ থেকে কোশ্চেন অ্যান্সার করতে পারবে। তুমি যদি আগে যোগযোগ ভালোভাবে না পড়েও থাকো তাহলে চিন্তার কিছু নেই, তুমি জাস্ট 3টা ভিডিও দেখো, দেখলে তুমি যোগযোগ খুব ভালোভাবে অ্যান্সার করতে পারবে। আর একটা কথা বলি, তুমি ভিডিওর স্ক্রিনটা একটু বড় করে নিও, বড় করলে তুমি ভিডিওটি ফুল দেখতে পারবে। তো চলো শুরু করি। প্রথম প্রশ্ন, কোন যৌগটি আয়োডোফর্ম বিক্রিয়া দেয়? সো তোমার আয়োডোফর্ম বিক্রিয়াও বলতে পারে, আবার হ্যালোফর্ম বিক্রিয়াও বলতে পারে। সো চিন্তার কিছু নেই, দেখো এটা কীভাবে অ্যান্সার করবে। কার্বন বা হাইড্রোজেন যুক্ত মিথাইল কিটোমূলক আয়োডোফর্ম বিক্রিয়া দেয়। সাধারণত মিথাইল কিটোমূলক যুক্ত অ্যালডিহাইড ও কিটোন আয়োডোফর্ম বিক্রিয়া দেয়। দেখো মিথাইল কিটোমূলকটা কি, সেটা হচ্ছে CH3CO। এরপর যেসব অ্যালকোহলকে জারিত করলে কার্বন বা হাইড্রোজেন যুক্ত মিথাইল কিটোমূলক পাওয়া যায় তারা আয়োডোফর্ম বিক্রিয়া দেয়। সো দেখো দুটো অ্যালকোহলের এক্সাম্পল এখানে দিয়ে রেখেছি। তোমার অপশনে যদি অ্যালকোহল দিয়ে থাকে তাহলে এই দুটাই থাকতে পারে। সো CH3 CH2OH। সো একটা অক্সিজেন দাও, জার্মান অক্সিজেন দাও, তো এটা জারিত হয়ে কী হবে? CH3COH। দেখো হাইড্রোজেনযুক্ত মিথাইল কিটোমূলক পেয়ে গেছি। সো এটা যদি অপশনে থাকে তাহলে এটা কী হবে? আয়োডোফর্ম বিক্রিয়া দেবে। পরবর্তী অপশনটা দেখো, CH3CHOH CH3, একটা জার্মান অক্সিজেন, তাহলে এটা জারিত হয়ে কী তৈরি করবে? CH3COCH3। সো এই যে কার্বনযুক্ত মিথাইল কিটোমূলক। সো এটি যদি অপশনে থাকে তাহলে এটিও কী হবে? তোমার আয়োডোফর্ম বিক্রিয়া দিবে। সো আমাদের এখানে এটি রয়েছে। এখন শোনো, এই এমসিকিউর জন্য একটু জাস্ট মাথায় রাখো। এখন অ্যালডিহাইড, কিটোন, অ্যালকোহল ব্যতীত সব বাদ দেবো। তাহলে প্রথম কাজ কি? আমি অপশনে দেখবো অ্যালডিহাইড, কিটোন বা অ্যালকোহল ব্যতীত কী কী আছে সেগুলো বাদ দেবো। তুমি তো অ্যালডিহাইড চিনবে, CHO থাকলে অ্যালডিহাইড, CO থাকলে কিটোন, আর অ্যালকোহল তো OH থাকলে অ্যালকোহল। এরপর অপশনগুলোতে বিদ্যমান অ্যালডিহাইড ও কিটোনগুলোর মধ্যে কোনোটিতে কার্বন বা হাইড্রোজেনযুক্ত মিথাইল কিটোমূলক রয়েছে কিনা দেখব। যদি থাকে সেই অপশনটি অ্যান্সার। এরপর যদি ধরো এটি নাই, ধরো তোমার কার্বন বা হাইড্রোজেনযুক্ত মিথাইল কিটোমূলক নাই, সেক্ষেত্রে কী করতে হবে? আমার অ্যালকোহলে যেতে হবে। এক্ষেত্রে কি দেখব? অ্যালকোহলটিকে জারিত করলে কার্বন বা হাইড্রোজেনযুক্ত মিথাইল কিটোমূলক পাওয়া যায় কিনা দেখব। ঠিক আছে, তাহলে আমার কাজ হয়ে যাবে। সো এখানে যেটা বললাম, সো দেখো এটা কি অ্যাসিড, সো অ্যাসিড বাদ। এটা কি অ্যামিন, অ্যামিনো বাদ। বাকি আছে দেখো একটা অ্যালডিহাইড আর একটা অ্যালকোহল। সো এই যে অ্যালডিহাইড, এটি কি কার্বন বা হাইড্রোজেনযুক্ত মিথাইল কিটোমূলক রয়েছে এটাতে? নাই, তাহলে এটা বাদ। তো বাকি আছে একটা, এটাই অ্যান্সার। আর এটা তো আমি তোমাকে দেখিয়েছি যে এটাকে জারিত করলে কার্বন বা হাইড্রোজেনযুক্ত মিথাইল কিটোমূলক পাওয়া যায়। এখানে কার্বনযুক্ত মিথাইল কিটোমূলক, আর এটা থাকলে হাইড্রোজেনযুক্ত মিথাইল কিটোমূলক হবে। সো অপশনে যদি এই দুইটি পাও তাহলে কি হবে? অ্যান্সার হবে। আশা করি বুঝতে পারছো। আরেকবার বলি, তোমার আয়োডোফর্ম বা হ্যালোফর্ম বিক্রিয়া দিবে কি দিবে না, এর জন্য মাথায় রাখতে হবে যে আমার এরা কারা দিবে, অ্যালডিহাইড, কিটোন বা অ্যালকোহল, এই 3টা থেকে যে কোনো একটা দিতে পারে। সো তাহলে এই অ্যালডিহাইড, কিটোন, অ্যালকোহল ব্যতীত যা যা থাকবে অপশনে সব বাদ দিব। অ্যালডিহাইড কীভাবে চিনব? CHO থাকলে অ্যালডিহাইড, CO থাকলে কিটোন, OH থাকলে অ্যালকোহল। সো এর বাইরে ধরো অ্যাসিড, অ্যাস্টার, ইথার, অ্যামিন যাই থাকুক না কেন সব বাদ। তো পরবর্তী কাজ হচ্ছে, এই যে অ্যালডিহাইড এবং কিটোনযুক্ত অপশন যদি থাকে, আমি দেখব এটাতে কার্বন বা হাইড্রোজেনযুক্ত মিথাইল কিটোমূলক রয়েছে কিনা। যদি অ্যালডিহাইড ও কিটোনের মধ্যে কার্বন বা হাইড্রোজেনযুক্ত মিথাইল কিটোমূলক থাকে তাহলে সেটি অ্যান্সার হবে। যদি এটি না হয় দেন আমি কোথায় যাব? অ্যালকোহলে যাব। দেন অ্যালকোহলে গিয়ে দেখব আমার এটিকে জারিত করলে কার্বন বা হাইড্রোজেনযুক্ত মিথাইল কিটোমূলক পাওয়া যাবে কিনা। যদি পাওয়া যায় তাহলে অ্যান্সার। আর এই অ্যালকোহলের ক্ষেত্রে সাধারণত এই দুটাই থাকে। সো এটা একটু মাথায় রাখলেই হচ্ছে। দেখো এটা ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেন। নিচের কোনটি আয়োডোফর্ম বিক্রিয়া দেয় না? তা আয়োডোফর্ম বিক্রিয়া কোনটা দিবে না আমাকে বলো তো? এই প্রথমটাই দেখো, এখানে কি মিথাইল কিটোমূলক রয়েছে, বাট এটা কি ক্লোরিন। বাট আমার তো ক্লোরিন থাকলে হবে না, আমার কি থাকতে হবে? কার্বন অথবা হাইড্রোজেন। এখানে যদি কার্বন থাকতো বা শুধু হাইড্রোজেন থাকতো সেক্ষেত্রে এটা হতো। সো এটা বাদ, বাকি সবগুলো আমার কি করবে? আয়োডোফর্ম বিক্রিয়া দেবে। চেহারাগুলো একটু চিনে রাখো। দেখো এটা কি, এটা আমাদের এখানে ছিল এই অপশনটা, এটার অ্যান্সার যেটা। এরপর লাস্টেরটা একটু দেখো তো, এটা কোনটা? এটা। আর এটা কি? এটা হচ্ছে কি তোমার একটা কার্বনযুক্ত মিথাইল কিটোমূলক। সো এটিও দিবে। সো এই টাইপের কোশ্চেনও হতে পারে। সো আশা করি বুঝতে পারছো কী কী বলতে পারে, কোনটি আয়োডোফর্ম বিক্রিয়া দেয় বা কোনটি হ্যালোফর্ম বিক্রিয়া দেয়, অথবা কোনটি আয়োডোফর্ম বিক্রিয়া দেয় না, কোনটি হ্যালোফর্ম বিক্রিয়া দেয় না। আশা করি এটা থেকে কোশ্চেন করলে তুমি অ্যান্সার করতে পারবে। এখন আসো পরবর্তী প্রশ্ন। যে যৌগে 2টি কাইরাল কার্বন আছে
সেটি কোনটি? দেখো এটা কিন্তু হাজারিন আখতারের বইয়ের প্রশ্ন, একেবারে হুবহু তুলে দিছে। আমি তোমাদের কেন বলি বইয়ের প্রশ্নগুলো পড়ো, কারণ বই থেকে ফিজিক্স বলো কেমিস্ট্রি বলো তুমি হুবহু কিছু কোশ্চেন পাবে, সেটা মেডিকেল হোক ভার্সিটি হোক পাবে। সো গুচ্ছেও আশা করি ইনশাল্লাহ পাবে। সো যারা বইয়ের এমসিকিউ পড়ো না বা পড়তে চাও না তাদের উদ্দেশ্যে বলি অবশ্যই বইয়ের এমসিকিউগুলো পড়বে। এখন দেখো এটার অ্যান্সার হচ্ছে বিউটান 2,3 ডাইঅল। সো যখন তোমার ধরো এটা বই থেকে পড়া থাকবে সো তুমি এটা দেখে অ্যান্সার করতে পারবে, বাট যদি তোমার বই থেকে পড়া না থাকে সেক্ষেত্রে তোমার এই সবগুলো করে বের করতে হবে। সো মাস্ট বেটার বইটা পড়ে নেওয়া। সো এটা কীভাবে হয় দেখো, বিউটান 2,3 ডাইঅল, তাহলে বিউটান অর্থাৎ এটা কি 4টা কার্বন থাকবে। সো 1টা 2টা 3টা 4টা, এই হচ্ছে 4টা কার্বন আমি লিখলাম। লেখার পর 2,3 ডাইঅল, তাহলে আমার 2 নম্বর এবং 3 নম্বর কার্বনে অ্যালকোহলীয় মূলক থাকবে। সো অ্যালকোহলীয় মূলক দিলাম, বাকি হাত দুটো হাইড্রোজেন দিয়ে পূর্ণ করে দিলাম। তাহলে এখন দেখো এই যে আমাদের কার্বন, এই কার্বনে কি যুক্ত আছে? একটা হাইড্রোজেন, সরি এখানে একটা হাইড্রোজেন আর এখানে একটা কি অ্যালকোহলীয় মূলক, তাই না, হাইড্রোক্সিল মূলক। এখানে কি একটা মিথাইল মূলক, আর এখানে একটা কার্বন, তাই না? তাহলে কি এটা একটা কার্বন কার্বন, আবার এটিও কি হচ্ছে একটা কার্বন কার্বন। আর কার্বন কার্বনের কথা কি বলেছিলাম দেখো, কার্বনের 4টি হাতে 4টি ভিন্ন অণু পরমাণু মূলক আয়ন যুক্ত থাকলে সেই কার্বনকে কার্বন কার্বন বলা হবে। অর্থাৎ তোমার কার্বনের যে 4টা হাত, ওই 4টা হাতে যদি 4টা ভিন্ন ভিন্ন অণু পরমাণু মূলক বা আয়ন থাকে সেটি আমাদের কার্বন কার্বন হবে। এখন আলোক সক্রিয় সমঝোতা প্রদর্শনের জন্য কার্বন কার্বন থাকতে হয়, এগুলো নিয়ে গত ক্লাসে বলা হয়েছিল। পরবর্তী প্রশ্ন, নিচের কোন যৌগটি অ্যামোনিয়াকাল সিলভার নাইট্রেট দ্রবণের সঙ্গে সাদা পদক্ষেপ দেয়? দেখো, যে সকল অ্যালকাইনের ত্রিবন্ধনের প্রান্তে থাকে, কি বললাম, যে সকল অ্যালকাইনের ত্রিবন্ধন অর্থাৎ ট্রিপল বন্ড প্রান্তে থাকে এবং প্রান্তীয় কার্বনটির সাথে একটি হাইড্রোজেন থাকে, সে সকল অ্যালকাইন অ্যামোনিকাল সিলভার নাইট্রেটের সাথে বিক্রিয়া করে সাদা পদক্ষেপ দেয়। আবার শোনো, যে সকল অ্যালকাইনের ত্রিবন্ধন অর্থাৎ ট্রিপল বন্ড প্রান্তে থাকে এবং প্রান্তীয় কার্বনটির সাথে একটি হাইড্রোজেন থাকে, সে সকল অ্যালকাইন অ্যামোনিকাল সিলভার নাইট্রেটের সাথে বিক্রিয়া করে সাদা পদক্ষেপ দেয়। তাহলে এখন দেখো তো এখানে ত্রিবন্ধন কে কে, এ একটা ত্রিবন্ধন, এ একটা ত্রিবন্ধন, তাহলে বাকি দুটো আমি শুরুতেই বাদ দিব। এখন দেখব কোন জায়গায় আমার ত্রিবন্ধনটা প্রান্তে রয়েছে, প্রান্তবিন্দু মানে কি লাস্টের বিন্দুটা। তো দেখো এইখানে এটা প্রান্তবিন্দুতে আছে, এইখানে কিন্তু এটা প্রান্তবিন্দুতে নাই, তাহলে এটাও বাদ। তাহলে অপশন আমাদের এইটা, এই সি, সরি বি, এটা আমাদের অ্যান্সার। কারণ কি এখানে ত্রিবন্ধন প্রান্তে রয়েছে এবং এখানে একটি মাত্র হাইড্রোজেন রয়েছে, সো এটা আমাদের অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখো, এটা ডেন্টাল আসছিল। কোন যৌগটি অ্যামোনিকাল সিলভার নাইট্রেট দ্রবণের সঙ্গে সাদা পদক্ষেপ দেয়? খেয়াল করো তো, এখানে দ্বিবন্ধন, এখানেও দ্বিবন্ধন, এখানে সবগুলো একক বন্ধন। সো এখানে কোনো ত্রিবন্ধন নাই, যেহেতু এখানে ত্রিবন্ধনের কোনো অস্তিত্ব নাই, সো এখানে অ্যান্সার থাকবে না, সো অ্যান্সার নান। পরবর্তী প্রশ্নটা কি আছে দেখো, RCOR, এটা থেকে কি তৈরি হয়েছে? RCH2R। রাসায়নিক পরিবর্তনটির জন্য কোন বিকারক প্রয়োজন? দেখো এটা হচ্ছে আমাদের মেনলি ক্লিমেনশন বিজারণ বিক্রিয়া। এখানে কি থাকে? CH3CO CH3 হাইড্রোজেন, আর এখানে কি থাকে? জিঙ্ক অ্যামালগাম আর হচ্ছে গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড। কি তৈরি হয়? CH3 CH2 CH3 এবং H2O অর্থাৎ পানি। মনে রাখবে কার্বনিল যৌগ থেকে ক্লিমেনশন বিজারণ বিক্রিয়ায় অ্যালকেন পাওয়া যায়। ক্লিমেনশন বিজারণ বিক্রিয়ায় দ্বিযোজী কার্বনিল মূলক CO সরাসরি মিথিলিন মূলকে পরিণত হয়, মিথিলিন মূলক CH2। ক্লিমেনশন বিজারণ বিক্রিয়ায় প্রভাবক হিসেবে জিঙ্ক অ্যামালগাম ও গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড ইউজ করা হয়। কার্বনিল মূলক হচ্ছে অ্যালডিহাইড ও কিটোন মূলক। অর্থাৎ ক্লিমেনশন বিজারণ বিক্রিয়ায় অ্যালডিহাইড মূলক সরাসরি মিথিলিন মূলকে পরিণত হয়, বা ক্লিমেনশন বিজারণ বিক্রিয়ায় কিটোন মূলক সরাসরি মিথিলিন মূলকে পরিণত হয়। তো এখানে দেখো কি হয়েছে, আমার এই মূলকটা CO কিসে কনভার্ট হয়েছে? CH2-তে কনভার্ট হয়েছে, অর্থাৎ আমার কার্বনিল মূলকটা মিথিলিন মূলকে কনভার্ট হয়েছে। তো কার্বনিল মূলক মিথিলিন মূলকে কনভার্ট হলে সেটা কি ক্লিমেনশন বিজারণ বিক্রিয়া, আর এখানে প্রভাবককে জিঙ্ক অ্যামালগাম এবং গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড। সো আমার এটা অ্যান্সার। সো এই প্রশ্নটা অন্যভাবেও আসতে পারে, সো অন্যভাবে আসার জন্য যেই ডেটাগুলো দরকার আমি এখানে সব ইনক্লুড করে দিয়েছি, তুমি জাস্ট একটু ভিডিওটা দেখার পর পিডিএফটা পড়ে নিও, তাহলেই হবে। যেহেতু এখানে অ্যালকেন প্রস্তুতির একটা ধাপ চলে আসছে ক্লিমেনশন বিজারণ বিক্রিয়া, এ কারণে আমি অ্যালকেন তৈরির আরও কয়েকটি প্রক্রিয়া আমি এখানে লিখে দিয়েছি, একটু দেখো।
মনে রাখবে ডুমা বিক্রিয়ায় অ্যালকেন পাওয়া যায়, ডিকার্বক্সিলেশন প্রক্রিয়ায় অ্যালকেন পাওয়া যায়। কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম লবণ CH3COONA ও সোডালাইম মিশ্রণকে উত্তপ্ত করলে ডিকার্বক্সিলেশন প্রক্রিয়ায় অ্যালকেন পাওয়া যায়। সোডালাইমের সংকেত হচ্ছে NaOH CaO, অর্থাৎ সোডিয়াম হাইড্রোক্সাইড আর তার সাথে থাকবে ক্যালসিয়াম অক্সাইড। পরবর্তীতে দেখো, উডস বিক্রিয়ার মাধ্যমে অ্যালকাইল হ্যালাইড থেকে উচ্চতর অ্যালকেন পাওয়া যায়। উডস বিক্রিয়ায় উৎপন্ন অ্যালকেনে বিক্রিয়ক অ্যালকাইল হ্যালাইডের তুলনায় দ্বিগুণ সংখ্যক কার্বন থাকে। অর্থাৎ বিক্রিয়কে যদি ধরো তোমার 3টা কার্বন থাকে, সেই ক্ষেত্রে উৎপাদে গিয়ে 6টা কার্বন হয়ে যাবে। বিক্রিয়কে যদি 4টা কার্বন থাকে, উৎপাদে গিয়ে 8টি কার্বন হয়ে যাবে। সো এটা একটু মাথায় রেখো যে উডস বিক্রিয়া আমরা অ্যালকেন পাই, এবং কেমন অ্যালকেন পাই? উচ্চতর অ্যালকেন পাওয়া যায়। এক্ষেত্রে কী হয়? কার্বন সংখ্যা দ্বিগুণ হয়ে যায়। উডস বিক্রিয়ায় প্রভাবক হিসেবে শুষ্ক ইথার থাকে। কী থাকে? শুষ্ক ইথার। আবার আমাদের যে উডস ফিটিক বিক্রিয়ায় আমরা টুলুইন পাই, সেখানেও আমার কী থাকে? শুষ্ক ইথার থাকে। নিকেল প্রভাবকের উপস্থিতিতে 300 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ওয়াটার গ্যাস ও হাইড্রোজেন চালনা করলে অ্যালকেন ও পানি তৈরি হয়। ওয়াটার গ্যাসের ফর্মুলাটা কি? কার্বন মনোক্সাইড ও এখনো হাইড্রোজেন। এখানে অ্যালকেনটা হচ্ছে মিথেন, আর তার সাথে পানি তৈরি হবে। তো এখান থেকে কুলিং প্রক্রিয়ায় মিথেন পৃথক করা হয়। এরপর নিকেল প্রভাবকের উপস্থিতিতে 150 থেকে 200 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় অ্যালকিন ও অ্যালকাইনের সাথে হাইড্রোজেন সংযোজন করলে অ্যালকেন তৈরি হয়। নিকেল প্রভাবকের উপস্থিতিতে 180 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় অ্যালকিনের সাথে হাইড্রোজেন সংযোজন করলে অ্যালকেন উৎপন্ন হয়। আর আরেকটি হচ্ছে যে তোমার নিকেল প্রভাবকের উপস্থিতিতে 150 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় অ্যালকাইনের সাথে হাইড্রোজেন সংযোজন করলে অ্যালকেন উৎপন্ন হয়। দেখো এরপর হচ্ছে কি বলছে, এটাতে একটা যৌগ দিয়েছে, যৌগ দিয়ে বলেছে এই এস্টারটিতে কোন হাইড্রোজেনটি বেশি অম্লীয়। 1, 2, 3, 4, 4টা এখানে দিয়ে রাখছে। এখানে মনে রাখবে হাইড্রোজেনযুক্ত আলফা কার্বন অম্লীয় হয়। এখানে দেখো 3 নম্বর, এই 3 নংয়ে কি আছে? 3 নং কার্বনে 2টি কার্বনিল মূলকের মাঝে থাকায় এটি বেশি অম্লীয়। আমার এখানে দেখো এই 2 নম্বর কার্বনে আলফা কার্বন মানে আলফা হাইড্রোজেন রয়েছে, 3 নম্বর কার্বনে আলফা হাইড্রোজেন রয়েছে। কারণ আলফা হাইড্রোজেন কোনটা? নর্মালি আমার যে কার্যকরী মূলক তার সাথে যে কার্বন থাকে সেই কার্বনটি হচ্ছে আলফা কার্বন, আর এই আলফা কার্বনের সাথে যুক্ত হাইড্রোজেন হচ্ছে আলফা হাইড্রোজেন। এগুলো কিন্তু তোমাদের পড়িয়েছি অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া আর হচ্ছে ক্যানিজারো বিক্রিয়া, তখন দেখাইছি যে আলফা কার্বন কি, আলফা হাইড্রোজেন কি। সো এখানে আমাদের এই 2 নম্বর এবং 3 নম্বরে কি আমার আলফা হাইড্রোজেন রয়েছে, তার মানে এই দুইটা কি হবে? অম্লীয় হবে। এখন কোনটা বেশি অম্লীয়? এই 3 নম্বরটা। কারণ কি? এর দুই পাশে 2টি কি রয়েছে? কার্বনিল মূলক রয়েছে। এরপর দেখো কোন মূলকটি বেনজিন চক্রের বিক্রিয়ায় মেটা নির্দেশক। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা টপিক। মনে রাখবে বেনজিন বলয় সক্রিয়কারী হচ্ছে অর্থপ্যারামূলক, আর বেনজিন বলয় নিষ্ক্রিয়কারী হচ্ছে মেটামূলক বা মেটা নির্দেশক। সো এক্সাম্পলগুলো তোমার মাথায় রাখতে হবে। দেখো সক্রিয়কারী বা অর্থপ্যারামূলক এখানে কি থাকবে? একক বন্ধন থাকবে। অর্থাৎ এর যে এক্সাম্পলগুলো এই সবগুলো একক বন্ধনযুক্ত, আর এগুলো একটু ছোট আকারে ছোট। খেয়াল করে কি আছে? OCH3 OH NH2 CH3 FCl Br, অর্থাৎ তোমার হাইড্রোক্সিল থাকবে, তারপর হচ্ছে অ্যামিন থাকবে, এরপর কি থাকবে? মিথিলিন মূলক থাকবে, এরপর ফ্লোরাইড আয়ন, ক্লোরাইড আয়ন, ব্রোমাইড আয়ন থাকবে, তাই তো? আর সবগুলো ছোট, যে ছোটোগুলো হচ্ছে আমার সক্রিয়কারী বা অর্থপ্যারামূলক, শুধু বড় একটা রয়েছে OCH3। এখন আসো নিষ্ক্রিয়কারী বা মেটামূলক, এরা কারা? দ্বিবন্ধন এবং ত্রিবন্ধন যাদের থাকবে তারা হবে নিষ্ক্রিয়কারী বা মেটামূলক। এখন দেখো এই যে তোমার COOH, COR, SO3H, CHO, NO2, CN, CO এরা। তাহলে অ্যাসিড, তারপর হচ্ছে তোমার অ্যাস্টার, তারপর হচ্ছে তোমার সালফোনিক অ্যাসিডের SO3H, তারপর হচ্ছে অ্যালডিহাইড, তারপর হচ্ছে নাইট্রোমূলক, তারপর সায়ানাইড মূলক বা সায়ানাইড বা নাইট্রাইল, তারপর হচ্ছে তোমার কি কিটোন মূলক, এগুলো মেটামূলক। সেখানে সবগুলো বড়, অর্থাৎ বড়গুলো নিষ্ক্রিয়কারী বা মেটামূলক, শুধু ছোট আছে দুইটা, সায়ানাইড বা নাইট্রাইল, আরেকটা হচ্ছে কার্বনিল মূলক বা কিটোমূলক। সো যে কোনো একটা অংশ মনে রাখলেই হবে, কারণ তোমার আসলে এগুলোর মধ্যে থেকে অপশন থাকবে। এরপরের প্রশ্ন তোমাকে বলছে যে যৌগটিতে কতটি কার্যকরী মূলক রয়েছে। এখন দেখো কার্যকরী মূলকের জন্য এই চারটে একটু জাস্ট মাথায় রাখো, যে কে কে কার্যকরী মূলক হয় সেটা লিখে রেখেছি।
আর হচ্ছে এই অগ্রগণ্যমূলকটা কেন লাগবে তোমার নামকরণের ক্ষেত্রে, যে কোনটি আগে থাকবে কোনটি পরে থাকবে এটার জন্য। এই সিরিয়ালে ধরো যেটি আগে সেটি নামকরণে আগে প্রাধান্য পাবে। সো এটা কীভাবে মনে রাখবে, কাঁসা হলো আশা আলো, কত আলো, তাই আমার 2 3 একই ভালো। কাঁসা হলো আশা আলো, কত আলো, তাই আমার 2 3 একই ভালো। তো কাতে হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড, সাথে সালফোনিক অ্যাসিড, হলোতে অ্যাসিড হ্যালাইড, আতে হচ্ছে অ্যাসিড অ্যামাইড, সাথে সায়ানাইড বা নাইট্রাইল, আলোতে অ্যালডিহাইড, কততে কিটোন, এই আলোতে অ্যালকোহল, তাইতে থাইওল, আমার অ্যামিন 2 অ্যালকিন কারণ এখানে দ্বিবন্ধন, 3 অ্যালকাইন কারণ ত্রিবন্ধন, 1 অ্যালকেন এখানে একক বন্ধন। এর সাথে আছে হচ্ছে আমাদের অ্যাস্টার আর হচ্ছে অ্যামাইড, এই দুটো এক্সট্রা মনে রাখবে যে অ্যাস্টার COR আর অ্যামাইড হচ্ছে CONH2। এখন দেখো আমার অ্যাসিড COH, সালফোনিক অ্যাসিড SO3H, অ্যাসিড হ্যালাইড COX, অ্যাসিড অ্যামাইড CONH2, আর সায়ানাইড বা নাইট্রাইল CN, অ্যালডিহাইড CHO, কিটোন CO, অ্যালকোহল OH, থাইওল SH, অ্যামিন NH2, অ্যালকিন কার্বন কার্বন ডাবল বন্ড, অ্যালকাইন কার্বন কার্বন ট্রিপল বন্ড, অ্যালকেন কার্বন কার্বন সিঙ্গেল বন্ড। সো এইদিকে দেখো এই যে এগুলোতে যে ডাবল বন্ড থাকে সেটা একটু দেখাই দিচ্ছি, যে অ্যাসিড এটা থাকবে এইভাবে, এটা হচ্ছে সায়ানাইড বা নাইট্রাইল, এখানে ট্রিপল বন্ড, তারপর হচ্ছে এটা অ্যালডিহাইড, এটা কিটোন। সো এই আর কি এখানে ছিল। তো দেখো এখানে কী কী বন্ধন আছে, কয়টা কার্যকরীমূলক, এই যে প্রথমে ত্রিবন্ধন তো একটা পাইলাম, এরপর একক বন্ধন 2টা পাইলাম, এরপর দেখো দ্বিবন্ধন 3টা হয়ে গেল, এরপরে কি আছে দেখো CO, সো কিটোমূলক, নতুন করে আর কিছু নাই। তো আমার টোটাল 4টা, ত্রিবন্ধন একটা, দ্বিবন্ধন একটা, আরেকটা হচ্ছে একক বন্ধন, আরেকটা কিটোন, এই হচ্ছে 4টা কার্যকরীমূলক এখানে। পরবর্তী প্রশ্নটা কি আছে, এটার ইউপ্যাক নাম কি? তাহলে এখানে দেখো তো কার্বন কটা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, যেহেতু 6টা কার্বন সো এটা হেক্সেন টাইপের কিছু একটা হবে। এখন হেক্সেন টাইপের কি হবে খেয়াল করো, আমি যদি একটু নাম্বারিং করি এই দিক থেকে 1 2 3 4 5 6, আর এই দিক থেকে করলে 1 2 3 4 5 6। এখন খেয়াল করো এখানে একটা আছে দ্বিবন্ধন আর একটা কি ত্রিবন্ধন, এখানে আর কোনো কার্যকরী মূলক নাই। সো আমি নাম্বারিংটা কোন দিক থেকে করব, আমার এই যতগুলো কার্যকরী মূলক থাকবে আমি সেগুলোকে যোগ করব, একবার ডান দিক থেকে একবার বাম দিক থেকে। সো আমি যে দিক থেকে যোগফল কম পাবো অর্থাৎ ছোট হবে সংখ্যাটা, সেই দিক থেকে আমি নাম্বারিংটা করব। তাহলে এই দিক থেকে দেখো তো এটা হচ্ছে কত নম্বরে, 3-এ, আর এখানে হচ্ছে একটা 6-এ, তাহলে কত হয়, আর হচ্ছে এইখানে এই দিক থেকে করলে কত হয়, দেখো ডান দিক থেকে করলে 1 নম্বরে, আর একটা হচ্ছে 3 নম্বরে, অবশ্যই ডান দিক থেকে করলে ছোট হবে, এই কারণে আমি এটা ডান দিক থেকে করবো। সো ডান দিক থেকে যদি করি তাহলে আমার এখানে কি থাকে বলো, আমার 3 নম্বর কার্বনে কি আছে, দ্বিবন্ধন, আর 1 নম্বর হচ্ছে ত্রিবন্ধন। তাহলে দ্বিবন্ধনে কি অ্যালকিন, অ্যালকিনে তো আমরা অ্যালকিন লিখি না, লিখি হচ্ছে ইন, আর অ্যালকেনে লিখি এন, আর অ্যালকাইনে কি লিখি আইন। তাহলে এখানে কি 3 ইন আর হচ্ছে 1 আইন, দ্যাটস এটার নাম হবে কি হেগস 3 ইন 1 আইন। পরবর্তী প্রশ্ন, বেঞ্জিনের নাইট্রেশনের জন্য কোন নাইট্রেটিং এজেন্টের দরকার হয়? দেখো বেঞ্জিনের কতিপয় বিক্রিয়া আমি এখানে লিখে রেখেছি, নাইট্রেশন, সালফোনেশন, ফ্রিডেল ক্রাফট, অ্যালকাইলেশন, ফ্রিডেল ক্রাফট, অ্যাসাইলেশন, আর হচ্ছে হ্যালোজিনেশন। সো নাইট্রেশনের জন্য তোমার কি লাগবে, NO2+, সালফোনেশনে লাগবে SO3 অর্থাৎ সালফার ট্রাইঅক্সাইড, ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশনে লাগবে CH3+, ফ্রিডেল ক্রাফট অ্যাসাইলেশনে লাগবে CH3CO+, আর হ্যালোজিনেশনে লাগবে হচ্ছে তোমার হ্যালাইড আয়নগুলো অর্থাৎ হ্যালোজেনের যে আয়নগুলো থাকবে, ফ্লোরাইড, F+, Cl+, Br+, I+, এগুলা। তাহলে এটার অ্যান্সার কী বলো, এটা হচ্ছে আমার নাইট্রেশন, নাইট্রেশন NO2+, এটা অ্যান্সার। আরেকটা বিষয় মনে রাখবে এখানে কার প্রভাবক কোনটা, নাইট্রেশনের প্রভাবক হচ্ছে কি গাঢ় সালফুরিক অ্যাসিড, সালফোনেশনও গাঢ় সালফুরিক অ্যাসিড, আর ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন, ফ্রিডেল ক্রাফট অ্যাসাইলেশন উভয়ের ক্ষেত্রেই অনাদ্র অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড। আর ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশনে আমরা কী পাই, টলুইন পাই। তো এই হচ্ছে এখানে আমাদের পড়াশোনা ছিল। আর হচ্ছে হ্যালোজিনেশন, এখানে প্রভাবক হচ্ছে ফেরিক ক্লোরাইড। সো কার ক্ষেত্রে কি দরকার হচ্ছে আর প্রভাবক কী এটা একটু মনে রেখো। সো তোমার যদি এই টপিক থেকে প্রশ্ন করতে চাই এগুলোর মধ্যে থেকে করতে হবে। সো পরবর্তী প্রশ্নটা কি আছে, CH3 সাথে হচ্ছে H2 অর্থাৎ পানি তৈরি হয়েছে কি CH3OH। বিক্রিয়াটি কোন কৌশলে সংঘটিত হয়? মনে রাখবে 3 ডিগ্রি হ্যালাইডের বিক্রিয়া SN1 প্রক্রিয়ায় সংঘটিত হয়।
কোনটা কত ডিগ্রি এটা কীভাবে মনে রাখতে বলছিলাম যে একটা মিথাইলমূলক থাকলে 1 ডিগ্রি, 2টা মিথাইলমূলক থাকলে 2 ডিগ্রি, আর 3টা মিথাইলমূলক থাকলে 3 ডিগ্রি। সো এখানে মিথাইলমূলক কয়টা? 3টা, সো এটা 3 ডিগ্রি। আর এখানে কি ক্লোরিন, আমার হ্যালাইড আমরা কাদের বলি? হ্যালোজেন গ্রুপের গুলাকে, তাই না? ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন এগুলা। সো যেহেতু এটা কি 3 ডিগ্রি হ্যালাইড, সো এটা কি SN1 প্রক্রিয়ায় হবে। SN1 এর বৈশিষ্ট্যগুলো একটু মনে রাখো। প্রথম ক্রম বিক্রিয়া, SN1 2 ধাপে ঘটে। SN1 এর সক্রিয়তার ক্রম হচ্ছে 3 ডিগ্রি, 2 ডিগ্রি, 1 ডিগ্রি। গত ক্লাসে কিন্তু সক্রিয়তা নিয়ে বিস্তারিত কথা বলেছিলাম, জাস্ট ওখানে 4টা ক্রম মনে রাখলে সব হয়ে যায়, সো এটা দেখে নিবে। এরপর SN1 পোলার দ্রাবকে হয়। SN1 এর জ্যামিতিক গঠন পরিবর্তন হয় না। SN1 দুর্বল নিউক্লিওফাইল, SN1 এর নিউক্লিওফাইলের ঘনমাত্রা কম। SN1 এর ফ্যাক্টর কি? ইলেকট্রনিক ফ্যাক্টর। এবং এখানে কি হয়? কার্বোক্যাটায়ন সৃষ্টি হয়। এখন দেখো তাহলে SN2 বৈশিষ্ট্য, SN2 বিক্রিয়ার বৈশিষ্ট্য কী হবে? SN1 এর বিপরীত। বাট এই দুইটা একটু আলাদা করে মনে রাখবে যে SN2 এক ধাপে ঘটে, আর SN2 এর ক্ষেত্রে ফ্যাক্টরটা হচ্ছে স্টেরিক ফ্যাক্টর। আর এক্সট্রা যেটা মনে রাখবে সেটা হচ্ছে 3 ডিগ্রি হ্যালাইডে SN1 বিক্রিয়া সহজে ঘটে। সো এইটাই তোমার এখানে আসছিল। আমরা লাস্ট পৃষ্ঠায় চলে আসছি। এখানে কি আছে একটু দেখো। প্রোপিন ও বেয়ার বিকারকের মধ্যে বিক্রিয়ায় উৎপন্ন হয় কি? এখানে আমাদের উৎপন্ন হয় প্রোপাইলিন গ্লাইকল। দেখো এটা কি? প্রোপিন আর হচ্ছে আমার বেয়ার বিকারক বিক্রিয়া করে প্রোপাইলিন গ্লাইকল উৎপন্ন হয়। এখন গ্লাইকল কি? আমার যেখানে 2টা হাইড্রোক্সিল মূলক থাকে সেটা হচ্ছে আমাদের গ্লাইকল বলি আমরা, তাই না? সেটা আমাদের গ্লাইকল। এরপর দেখো কোন যৌগকে সোডিয়াম হাইড্রোক্সাইড সহযোগে উত্তপ্ত করার পর তাতে হাইড্রোক্লোরিক অ্যাসিড যোগ করলে সাদা ধোঁয়া উৎপন্ন হয়। মনে রাখবে বেঞ্জামাইটকে সোডিয়াম হাইড্রোক্সাইড সহযোগে উত্তপ্ত করলে অ্যামোনিয়া গ্যাস তৈরি হয়। আর আমরা জানি কি অ্যামোনিয়া গ্যাসের সাথে হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়ায় অ্যামোনিয়াম ক্লোরাইডের সাদা ধোঁয়া তৈরি হয়। তোমার যদি এটা মনে না থাকে আমি তাহলে একটু মনে করে দিই। ক্লাস 9-10 যে একটা ম্যাথ করতা, যে তোমার একটা সিক্ত তুলা কাঁচনলের 2 প্রান্তে রাখা হতো, দেন হচ্ছে একটাতে থাকতো কি, এক প্রান্তে থাকতো অ্যামোনিয়া, আরেক প্রান্তে থাকতো হচ্ছে কি তোমার হাইড্রোক্লোরিক অ্যাসিড। সো বলতো যে কত দূরে গিয়ে অ্যামোনিয়াম ক্লোরাইডের সাদা ধোঁয়া তৈরি হবে। সো ওই জায়গার এই জিনিসটা একটু মনে রাখো যে অ্যামোনিয়া আর হাইড্রোক্লোরিক অ্যাসিড বিক্রিয়া করে অ্যামোনিয়াম ক্লোরাইডের সাদা ধোঁয়া তৈরি হয়। আর আমরা অ্যামোনিয়া কী থেকে পাচ্ছি? বেঞ্জামাইটকে সোডিয়াম হাইড্রোক্সাইড সহযোগে উত্তপ্ত করলে অ্যামোনিয়া গ্যাস পাবো। সো এই হচ্ছে সেই বিক্রিয়া, প্রথম স্টেপ। এরপর দ্বিতীয় স্টেপে অ্যামোনিয়া আর হাইড্রোক্লোরিক অ্যাসিড বিক্রিয়া করে সাদা ধোঁয়া তৈরি করবে। সো এই হচ্ছে তোমার জৈব যৌগ ছিল, কমপ্লিট হয়ে গেল। দেখো 20 মিনিট বলছিলাম, 22 মিনিটে শেষ হয়ে গেছে। সো তোমার টোটাল 3টা ভিডিও, তো 3টা ভিডিও ধরে 1 ঘন্টা হয় নাই। বাট তুমি যদি এই 1 ঘন্টা দেখো, 3টা ভিডিও একবার বা 2বার দেখো, তাহলে আমি তোমাকে এতটুকু ইনশিওর করতে পারবো যে তোমার যদি জৈব যৌগে আগে পড়া নাও থাকে, তারপরেও ধরো তোমার তো জিএসটিতে প্রতি বছর কোশ্চেন করে অ্যাটলিস্ট ধরো তোমার 5টা 6টা 7টা 8টা 9টা 10টা অব্দি কোশ্চেন করছে বিগত 5 বছরে। সেই বছর ধরো তোমার 6-7টা কোশ্চেন থাকবে। সো তোমার ধরো 7টা কোশ্চেন করলে ইনশাল্লাহ তুমি একটু মনোযোগ দিয়ে দেখলে 4টা বা 5টা কোশ্চেন তুমি অ্যান্সার করতে পারবা। সো যারা আজকে প্রথম ভিডিওটা দেখলা অবশ্যই আগের 2টা ভিডিও দেখে নিও। সো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।